আগের দিন আমরা রোধ, রোধাঙ্ক ইত্যাদির মধ্যে যে সম্পর্ক সেটা দেখেছিলাম। যে এখানে লেখা রয়েছে রোধ আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। রো হচ্ছে রোধাঙ্ক, এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য এবং এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আবার রোধ আমরা জানি যে পরিবাহীর প্রকৃতি, পরিবাহীর উষ্ণতা, পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। তাহলে এখানে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল রয়েছে, অবশ্যই রোধাঙ্কটা উষ্ণতা এবং পরিবাহীর প্রকৃতির উপর নির্ভর করবে। আমরা রোধাঙ্ক কি করে উষ্ণতার উপর নির্ভর করে, পরিবাহীর রোধাঙ্ক, সেটা আমরা জানবো আজকে কিছুক্ষণ পরে। একটা তামার যদি বলা হয়, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে রোধাঙ্কটা হচ্ছে পরিবাহীর নিজস্ব বৈশিষ্ট্য, তার সঙ্গে সঙ্গে উষ্ণতার উপরও নির্ভরশীল। এবার যদি বলা হয় আমাদের যে 18 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তামার রোধাঙ্ক হলো 1.78 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার, তাহলে তার মানে কি, সেটা বলতে কি বোঝায় যদি আমাদের জিজ্ঞাসা করা হয়, তখন আমরা বলবো যে তামার একটা 1 সেন্টিমিটারের বাহু বিশিষ্ট ঘনক যদি নেওয়া হয়, সেই ঘনকের 18 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ হবে 1.78 × 10⁻⁻6 ওহম। এই হলো গিয়ে রোধাঙ্ক। এইবার আমরা রোধ জানি, রোধাঙ্ক জানি। এবার রোধ এবং রোধাঙ্ক এই দুটি বিপরীত রাশি রয়েছে, অর্থাৎ রোধ যেমন বাধা, তেমনি এর ঠিক বিপরীত রাশি। অর্থাৎ যদি আমরা রোধের অনন্যক নিই, তাহলে সেই রোধের অনন্যকটা হবে, তাকে বলা হয় পরিবাহিতা। তাহলে পরিবাহিতা কি? রোধ যেমন বাধা, পরিবাহিতা হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কত সহজে তড়িৎ প্রবাহ যায় তার পরিমাপ হলো পরিবাহিতা। অর্থাৎ পরিবাহিতা বলতে আমরা কি বোঝাবো? পরিবাহিতা হচ্ছে, কিভাবে প্রকাশ করব পরিবাহিতাকে? পরিবাহিতা হচ্ছে রোধের অনন্য, অর্থাৎ 1/r। তাহলে কি হবে? একক কি হবে? রোধের একক হচ্ছে ওহম, তাহলে পরিবাহিতার একক হচ্ছে এটাও মনে রাখা খুবই সহজ। রোধের একক হচ্ছে ওহম, ও এইচ এম, তেমনি পরিবাহিতার একক হচ্ছে ঠিক তাকে যদি আমরা উল্টে নিই, অর্থাৎ এম এইচ ও। এর আর একটা ও নাম আছে, সেটা হলো সিমেন্স। তাহলে এম এইচ ও, মো বা সিমেন্স। এস দিয়েও লেখা হয়। তাহলে এই হলো গিয়ে পরিবাহিতা। তাহলে এইবার আমরা জানলাম যে রোধাঙ্কেরও ঠিক এরকম একটা বিপরীত রাশি রয়েছে, রোধাঙ্কের অনন্যক, সেটাকে বলা হয় পরিবাহিতাঙ্ক। রোধের অনন্যক হচ্ছে পরিবাহিতা, আর রোধাঙ্কের অনন্যক হচ্ছে পরিবাহিতাঙ্ক। সেটা একেবারেই পরিবাহীর নিজস্ব ধর্ম, অন্য কিছুর উপর নির্ভর করবে না। পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না, পরিবাহিতার উপর নির্ভর করবে, আর কিছুটা উষ্ণতার উপর নির্ভর করবে। তাহলে আমরা পরিবাহিতাঙ্ক কাকে বলে? পরিবাহিতাঙ্ক হবে 1/রোধাঙ্ক। রো। আচ্ছা, এইটাকে পরিবাহিতাকে, এই মো, এটাকে কি করে লেখা হয়? আমরা ওহমের একটা চিহ্ন জানি তো, এই আগে একটু অংশ আমরা বলে নিই। ওহমের চিহ্ন আমরা জানি এইরকম। ওহম আমরা কিভাবে লিখি? ওহম লিখি হচ্ছে এইরকম, অর্থাৎ মোটাকে লিখবো ঠিক উল্টো ভাবে। এরকম ভাবে মোটা লেখা হয়। এইটুকু আমরা জেনে নিলাম। এবার আমরা পরিবাহিতাঙ্কে চলে আসি। পরিবাহিতাঙ্ক হলো 1/রো। তাহলে এর পরিবাহিতাঙ্কের একক কি হবে?
রোধাঙ্কের যা একক তার অনন্যক হবে পরিবাহিতাঙ্কের একক। রোধাঙ্কের একক আমরা জানি যে সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক হলো ওহম সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে হলো ওহম মিটার। তাহলে পরিবাহিতাঙ্কের একক সিজিএস এ কি হবে? সেন্টিমিটার ইনভার্স, আর এসআই পদ্ধতিতে হবে মিটার ইনভার্স। এই হলো রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক। এইবার আমরা একটা বিষয়, যেটা আগে আমরা একটা তড়িৎ কোষের তড়িৎচালক বল পড়েছি, সেই সংক্রান্ত আরেকটি বিষয় আমরা একটুখানি আলোচনা করে নেব। তারপরে আমরা রোধাঙ্ক কোন পরিবাহীর ক্ষেত্রে কতটা হয় এবং রোধাঙ্ক উষ্ণতার সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ রোধাঙ্ক যে পরিবাহীর প্রকৃতির উপর নির্ভর করে, সেই জন্য কোন পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক কতটা হবে, এবং রোধাঙ্ক যে উষ্ণতার উপরও নির্ভর করে, দুটি বিষয়ের উপর নির্ভর করে, সেই উষ্ণতার সঙ্গে সঙ্গে রোধাঙ্কের পরিবাহী পরিবর্তন কীরকমভাবে হয় রোধাঙ্কের, সেটা আমরা একটু পরে জানব। তার আগে আমরা তড়িৎ কোষের তড়িৎচালক বল সংক্রান্ত আরেকটি বিষয় আমরা আলোচনা করে নিই। আমরা তড়িৎ কোষের ক্ষেত্রে দেখেছি যে একটা তড়িৎ কোষের দুটি তড়িৎদ্বার, একটি তড়িৎ কোষের দুটি তড়িৎদ্বার যখন মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ যখন তাদেরকে কোনো তার দিয়ে তড়িৎদ্বার দুটিকে যুক্ত করা হয়নি, সেই অবস্থায় তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভবের পার্থক্য সৃষ্টি হয় সেটাকে বলা হয় সেই তড়িৎ কোষের তড়িৎচালক বল। অর্থাৎ এই অবস্থায় এখানে এই দুটি তড়িৎদ্বারের মধ্যে যে বিভবের পার্থক্য সেটা হচ্ছে তড়িৎ কোষের তড়িৎচালক বল। তড়িৎচালক বলকে ই দিয়ে লেখা হয়, ইলেকট্রোমোটিভ ফোর্স, তাই ই। এইবার এই তড়িৎদ্বার দুটিকে আমি তার দিয়ে যুক্ত করলাম। তাহলে এই যে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে, এটা যদি পজিটিভ তড়িৎদ্বার হয় আর এটা যদি নেগেটিভ তড়িৎদ্বার হয়, তাহলে এখান থেকে এখানে, অর্থাৎ সরল ভোল্টীয় কোষের ক্ষেত্রে এটা যদি হয় দস্তা, এটা যদি হয় তামা থেকে দস্তার দিকে তড়িৎ প্রবাহ হবে। এবং আমরা জানি ভেতরের দিকেও একটা তড়িৎ প্রবাহ চলে, সেখানে তড়িৎ প্রবাহটা চলে এই দিক থেকে এই দিকে। অর্থাৎ এইভাবে গোটা বর্তনী মানে তড়িৎ প্রবাহের পথ, গোটা বর্তনীতে তড়িৎ প্রবাহ চলে। এই যে বাইরের দিকে যে তার, সেই পথে যে চলছে তড়িৎ প্রবাহটা, সেই পথটাকে আমরা বলি বহির্বর্তনী। আর ভেতরের দিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, সেখানে কোনো তার নেই কিন্তু তড়িৎ প্রবাহ যাচ্ছে, সেটাকে আমরা বলি অন্তর্বর্তনী। এইবার এই যে তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বলের কিছুটা অংশ, মানে বেশিরভাগ অংশটাই যায় বাইরে তারটির মধ্যে দিয়ে, বাইরের এই যে বাইরের যে রোধটি যুক্ত করা হয়েছে তার মধ্যে তড়িৎ প্রবাহ পাঠাতে বেশিরভাগ অংশটা ব্যয়িত হয়। সেটা হচ্ছে এই দুই তারের দুই প্রান্তে যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্যটাকে আমরা যদি ক্যাপিটাল ভি বলি, তাহলে এই তড়িৎচালক বলের বাকি অংশটা যায় ভেতরে তড়িৎ প্রবাহ পাঠাতে, সেটা খরচ হয়, সেটাকে আমরা ছোট ভি দিয়ে প্রকাশ করতে পারি। এইবার যদি এই গোটা বর্তনীতে প্রবাহ মাত্রা হয় আই, এবং যদি এই বাইরের যেটা বহির্বর্তনী, তার রোধ যদি হয় ক্যাপিটাল আর, তাহলে আমরা এই ভিটাকে আমরা লিখতে পারি আই ক্যাপিটাল আর। এবার ভেতরে যে তড়িৎ প্রবাহ হচ্ছে, সেখানেও তো একটা তড়িৎ প্রবাহের পথে বাধা থাকবে, সেই বাধাটাকে বলা হয় তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ। এই আভ্যন্তরীণ রোধটাকে আমরা যদি ছোট হাতের আর দিয়ে লিখি, তাহলে আমরা এই ভিটাকে লিখতে পারি আই স্মল আর। অর্থাৎ
এই যে আই স্মল আর বা ছোট হাতের ভি যেটা আমরা লিখলাম সেটা কিন্তু বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠাতে কাজে এলো না। অর্থাৎ যে তড়িৎ প্রবাহ দিয়ে আমরা আমাদের সমস্ত তড়িৎ যন্ত্র চালাই, আলো, পাখা, ফ্রিজ, টিভি ইত্যাদি চালাই, সেখানে কাজে এলো না। এটা ভেতরে তড়িৎ প্রবাহ ঘটাতে, সেটা কিন্তু ঘটাতেই হবে আর কি, প্রয়োজনীয়। সেই ভেতরে তড়িৎ প্রবাহটা না গেলে বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ যেত না। তাহলে সেই ভেতরে তড়িৎ প্রবাহ ঘটানোর জন্য একটা অংশ তড়িৎচালক বলে খরচ হয়ে যায়। এইটাকে বলা হয় নষ্ট ভোল্ট বা আভ্যন্তরীণ বিভব পতন। তাহলে তড়িৎচালক বলের যে অংশটা তড়িৎ কোষের ভিতরে তড়িৎ প্রবাহ পাঠাতে, আভ্যন্তরীণ রোধকে অতিক্রম করে তড়িৎ প্রবাহ পাঠাতে ব্যয়িত হয়, সেটাকেই আমরা বলে থাকি নষ্ট ভোল্ট বা আভ্যন্তরীণ বিভব পতন। তাহলে আভ্যন্তরীণ বিভব পতন বা নষ্ট ভোল্ট এখানে হলো মাইনাস ক্যাপিটাল ভি, বা বলতে পারি ই মাইনাস আই ক্যাপিটাল আর। তাহলে কথায় যদি লিখি তাহলে আমরা লিখব যে তড়িৎ কোষের তড়িৎচালক বলের যে অংশটি কোষের ভিতরে তড়িৎ প্রবাহ পাঠাতে ব্যয়িত হয়, বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠাতে ব্যয়িত হয় না, সেই অংশটিকে আমরা বলি আভ্যন্তরীণ বিভব পতন বা নষ্ট ভোল্ট। তাহলে এই কথাটা আমরা একটু লিখেও নিতে পারি। তড়িৎ কোষের তড়িৎচালক বলে যে অংশ বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠাতে ব্যয়িত হয় না। কোষের ভিতরে তড়িৎ প্রবাহ পাঠাতে ব্যয়িত হয় তাকে আভ্যন্তরীণ বিভব পতন বা নষ্ট ভোল্ট বলে।
এইবার কোষের মধ্যে তড়িৎ প্রবাহ যেতে যে বাধাটা, অর্থাৎ যাকে আমরা বলছি আভ্যন্তরীণ রোধ, যাকে ছোট হাতের আর দিয়ে আমরা এখানে প্রকাশ করলাম, সেই বাধাটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? সেই বাধাটা নির্ভর করে যে ওই তড়িৎ কোষের যে তড়িৎদ্বারের আকারটা কীরকম, তার ক্ষেত্রফলটা বেশি না কম, তার উপর নির্ভর করে 1 নম্বর। আর নির্ভর করে যে তড়িৎদ্বার দুটির মধ্যে দূরত্ব কতটা, তার উপর নির্ভর করে। আর নির্ভর করে যে তড়িৎ কোষের মধ্যে যে তরলটা, সক্রিয় তরল, সেই তরলের প্রকৃতি কীরকম আর সেই তরলের উষ্ণতা কীরকম। তাহলে সেটাও আমরা খুব সংক্ষেপে একটু তাড়াতাড়ি লিখে ফেলি। তাহলে তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ নির্ভর করে তড়িৎদ্বারের আকার, তড়িৎদ্বার দুটির মধ্যে দূরত্ব, তড়িৎ কোষের সক্রিয় তরলের প্রকৃতি, আমরা যেমন সরল ভল্টীয় কোষে সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়েছিল, সে কোন তরল নেওয়া হচ্ছে, তার প্রকৃতিটা কিরকম, এবং সক্রিয় তরলের উষ্ণতা, এই বিষয়গুলির উপর নির্ভর করে। এইবার আমরা ফিরে যাব ওই যে রোধাঙ্ক দুটি বিষয়ের উপর নির্ভর করে, প্রকৃতি এবং উষ্ণতা। তাহলে কোন পরিবাহীর রোধাঙ্ক কীরকম হয় সেটা, অর্থাৎ প্রকৃতির উপর নির্ভরতাটা কীরকম হয় সেটা আমরা আগে জেনে নেব। তারপরে উষ্ণতার উপর নির্ভরতাটা সেটাও আমরা দেখব। আমরা এর আগে আলোচনা করেছি যে যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহ হয়, যেমন ধাতু, তাছাড়া অধাতুর মধ্যেও আছে গ্রাফাইট, গ্যাস, কার্বন, এগুলি কিন্তু স্বাভাবিকভাবেই এগুলিকে পরিবাহী বলে এবং এইগুলিতে রোধাঙ্ক স্বাভাবিকভাবেই কম হবে। আর এছাড়া যে পদার্থগুলিতে যেমন রবার, প্লাস্টিক ইত্যাদি, কাঠ, কাগজ, এগুলিতে তড়িৎ প্রবাহ হয় না, তাহলে এইগুলির রোধাঙ্ক অবশ্যই খুব বেশি হবে। এছাড়াও আমরা আলোচনা করেছি যে অর্ধপরিবাহী, মানে যাদের মধ্যে কিছুটা সামান্য তড়িৎ প্রবাহ হয় এবং বিশেষ অবস্থায় সেই তড়িৎ প্রবাহটাকে বাড়িয়েও নেওয়া যায়, সেই অর্ধপরিবাহীর রোধাঙ্ক তাহলে পরিবাহীর থেকে অবশ্যই একটু বেশি হবে, কিন্তু অন্তরক পদার্থ যাদের মধ্যে একেবারেই তড়িৎ প্রবাহ হয় না তাদের থেকে কম হবে। তাহলে রোধাঙ্ক কার কেমন হয় সেটা আমরা একটু সাংখ্য মানটা একটু লিখে নিই। পরিবাহীর ক্ষেত্রে কম হবে, অর্থাৎ পরিবাহীর ক্ষেত্রে হয় 10⁻⁻6 ওহম মিটার থেকে 10⁻⁻8
ওহম মিটার, অর্থাৎ খুব কম। এই জন্য এটার মধ্যে দিয়ে খুব ভালো পরিমাণে তড়িৎ প্রবাহ হয়। এবার আমরা যদি চলে আসি অন্তরক পদার্থ, যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় না, তাদের ক্ষেত্রে খুবই বেশি হবে রোধাঙ্ক। 10⁻10 থেকে 10⁻17 ওহম মিটার, তার মানে অর্থাৎ খুব বেশি রোধাঙ্ক, খুব বেশি, বাধা খুবই বেশি। এবার মাঝামাঝি যারা অর্ধ পরিবাহী, তাদের ক্ষেত্রে চলে আসি। তাদের ক্ষেত্রে কি হবে? (10⁻²) ওহম মিটার থেকে 10⁻5 ওহম মিটার। উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই, উদাহরণ আমরা সকলেই জানি যে পরিবাহী হচ্ছে ধাতুরা এবং অধাতুর মধ্যে গ্রাফাইট, কার্বন, এরা হচ্ছে পরিবাহী। অন্তরকও আমরা জানি, কাঠ, কাগজ, প্লাস্টিক, এগুলি হচ্ছে অন্তরক পদার্থ। আর অর্ধ পরিবাহী হচ্ছে গ্যালিয়াম, জার্মেনিয়াম, সিলিকন, এগুলো হলো অর্ধ পরিবাহী। এবার পরিবাহী কি কাজে লাগে সেটা একটুখানি না লিখলেও আমরা একটু বলে নিই। পরিবাহী কি কাজে লাগে সেটাও আমরা সবাই জানি, যে যে তারের মধ্যে দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ পাঠানো হয়, সেই তারটা তো পরিবাহী হতেই হবে, তা না হলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আসবে না। সেই কাজে পরিবাহী ব্যবহৃত হয়। আর অন্তরক, যেখানে তড়িৎ যন্ত্র, যেখানে হাত দিলে আমাদের বৈদ্যুতিক শক লাগার সম্ভাবনা, তড়িৎ প্রবাহ হয়, এরকম তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে, তখন সেই তারের বাইরে বা তড়িৎ যন্ত্রের বাইরে একটা অন্তরক পদার্থের আবরণ থাকে। সেই ইস্ত্রি হোক বা হিটার হোক, যাই হোক, এমন পদার্থের আবরণ থাকে অপরিবাহী বা অন্তরক পদার্থে, যাতে আমরা যেখানে তড়িৎ প্রবাহ হয় না, তার ফলে আমাদের হাত থেকলে আমরা কোনো রকম শক খাওয়ার সম্ভাবনা আমাদের থাকে না। আর অর্ধপরিবাহী ট্রানজিস্টর ইত্যাদিতে ব্যবহৃত হয়। এইবার তাহলে প্রকৃতির উপর নির্ভরতা, কোন ক্ষেত্রে রোধাঙ্ক কতটা হয় সেটা আমাদের জানা হয়ে গেল। এবার আমরা চলে আসব উষ্ণতার উপর নির্ভরতাতে চলে আসব। উষ্ণতার উপর রোধাঙ্ক কেমন ভাবে নির্ভর করে পরিবাহীর ক্ষেত্রে। আমরা যদি ওয়াই অক্ষ বরাবর রোধাঙ্ক বসাই এবং এক্স অক্ষ বরাবর যদি উষ্ণতা বসাই, তাহলে পরিবাহীর ক্ষেত্রে আমাদের যে লেখচিত্রটা পাবো সেটা হচ্ছে এইরকম। আমরা তাহলে রোধাঙ্কের উষ্ণতার সঙ্গে যে পরিবর্তন হয় পরিবাহীর ক্ষেত্রে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কেমন হয় সেটা লেখচিত্রের মাধ্যমে দেখব। পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা যত বৃদ্ধি পায় তত রোধাঙ্কও কিন্তু বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? তার কারণ উষ্ণতা বাড়লে যে অণু
পরমাণুর মধ্যে দিয়ে ইলেকট্রনগুলি যাচ্ছে, মুক্ত ইলেকট্রনগুলি যাচ্ছে, তাদের গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তি বৃদ্ধি পেলে পরে ধাক্কার পরিমাণটাও বাড়বে, অর্থাৎ রোধের পরিমাণটা বৃদ্ধি পাবে। সেই কারণে উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহীর রোধাঙ্ক বৃদ্ধি পায়। এই যে লেখচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবাহীর রোধাঙ্ক কিভাবে বৃদ্ধি পায়। আবার অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু বিপরীত ঘটনা ঘটে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে অর্ধপরিবাহীর রোধাঙ্ক হ্রাস পায়। কারণ অর্ধপরিবাহীর ক্ষেত্রে যারা তড়িৎ পরিবহন করে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন এবং গর্ত বা হোল তারা তড়িৎ পরিবহন করে। এই তড়িৎ বহনকারী কণাগুলির কণা বা গর্ত এদের সংখ্যা বেড়ে যায় উষ্ণতার সঙ্গে সঙ্গে, সেই কারণে তড়িৎ প্রবাহটাও বৃদ্ধি পায়। আমরা অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতার সঙ্গে তড়িৎ প্রবাহের রোধাঙ্কের যে পরিবর্তন সেটা আমরা লেখচিত্রের মাধ্যমে দেখব। আমরা দেখতে পাচ্ছি যে উষ্ণতা যত বৃদ্ধি পাচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু রোধাঙ্কটা তত ক্রমশ কমতে থাকছে। এইভাবে যারা তড়িৎ পরিবহন করে, অর্থাৎ পরিবাহী বা অর্ধপরিবাহী, তাদের রোধাঙ্কের উষ্ণতার সঙ্গে কিরকম পরিবর্তন হয় সেটা আমরা জানলাম। এইবার আমরা দেখব যে কিছু কিছু ধাতু রয়েছে বা পরিবাহী রয়েছে যাদের একটা উষ্ণতা কমানো হচ্ছে এবং তাদের রোধাঙ্ক কমছে। কমতে কমতে দেখা যায় যে প্রায় যেটা পরম শূন্য উষ্ণতা বলা হয়, পরম শূন্য উষ্ণতার থেকে কাছাকাছি একটা উষ্ণতা, সেই উষ্ণতার থেকে তার উষ্ণতাকে কমালেই রোধাঙ্কটা শূন্য হয়ে যায় একেবারে, অর্থাৎ বিপুল পরিমাণ তড়িৎ প্রবাহ সেই ধাতুর মধ্যে সৃষ্টি হয়। এই যে উষ্ণতার থেকে উষ্ণতা হ্রাস করলে ওই ধাতুটার রোধাঙ্ক একেবারে শূন্য হয়ে যায়, সেই উষ্ণতাটাকে বলা হয় সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। এবং এই যে ধাতুগুলি, এগুলিকে তখন বলা হয় অতি পরিবাহী। তাহলে অতি পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক এবং উষ্ণতার গ্রাফটা কিরকম হবে, লেখচিত্রটা কিরকম হবে আমরা একটু এঁকে নিই। উষ্ণতা হ্রাস করলে পরে রোধাঙ্ক হ্রাস পায়। উষ্ণতা হ্রাস পেতে পেতে এই যে একটা বিশেষ উষ্ণতা, এই উষ্ণতার থেকে উষ্ণতা আরেকটু কমালে পরে একেবারে রোধাঙ্কটা শূন্য হয়ে যাচ্ছে। এই ধাতুগুলিকে বলা হয় অতি পরিবাহী। পারদের ক্ষেত্রে এরকম হতে পারে, হয় আর কি। আর এই উষ্ণতাটাকে বলা হয় সংকট উষ্ণতা। তাহলে অতি পরিবাহী কাকে বলে এটা একটু আমরা লিখে নিই, দিয়ে তারপরে এবং সংকট উষ্ণতা কাকে বলে, এইভাবে রোধাঙ্কের সঙ্গে উষ্ণতার যে সম্পর্ক সেটা আলোচনার মধ্যে দিয়ে আজকে আমাদের পাঠ শেষ হবে।
অতি পরিবাহী বলে, আর ওই নির্দিষ্ট উষ্ণতাটিকে বলে সংকট উষ্ণতা। উষ্ণতাকে সংকট উষ্ণতা বলা হয়। তাহলে আজকে আমাদের পাঠ এখানেই শেষ হলো।